নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির রেসিডেন্সিয়াল কলেজ বেলুর মঠের প্লেসমেন্ট ও ক্যারিয়ার কাউন্সেলিং সেলের সঙ্গে ইস্টোরি ইনফোকম যৌথ উদ্যোগে খুব শীঘ্রই শুরু করতে চলেছে ডিজিটাল ও ডেটা জার্নালিজমের ওপর সম্পূর্ণ অনলাইনে একটি সার্টিফিকেট কোর্স। আজ আমরা এই সার্টিফিকেট কোর্সটি সম্বন্ধে, ডিজিটাল জার্নালিজম সম্বন্ধে, ডেটা জার্নালিজম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আমাদের সমস্ত যে রিসোর্স পার্সনসরা থাকবেন এই কোর্সে তাদের কাছ থেকে। আমার নাম অঞ্জন চক্রবর্তী। এই কোর্সটির আমি কোর্স ডিরেক্টর এবং ইস্টোরি ইনফোকম সংস্থার কো ফাউন্ডার এবং সিইও। এই সংস্থায় কাজ শুরু করার আগে আমি বিগত 20 বছর সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম, খবরের কাগজ এবং ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতায়। সেই অভিজ্ঞতা যেটা আমি সঞ্চয় করেছি এই 20 বছরের আমার পেশাগত সাংবাদিক জীবনে, সেটা আপনাদের সাথে ভাগ করে নেব। আগামী দিনে সাংবাদিকতা কীরকম হতে চলেছে সেটা আমরা ভাগ করে নেব, এবং এই কোর্সের বাকি যেসব রিসোর্স পার্সনসরা আছেন, তারা যারা পড়াবেন, তারা প্রত্যেকেই এই ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত এবং সেই পেশার যারা সাংবাদিক রয়েছেন বা সাংবাদিক হওয়ার স্বপ্ন রাখেন তাদের প্রশিক্ষণের সাথেও যুক্ত রয়েছেন। তাদের কাছ থেকেও আজকে জেনে নেব আমাদের এই কোর্সের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা কি কি শিখবো এই কোর্সে, কি কি জানবো, কি কি জানা উচিত, কেন উচিত, সেই সমস্তটা আজকে আমরা জেনে নেব। আমি প্রথমেই চলে যাচ্ছি এই কোর্সের অন্যতম একজন রিসোর্স পার্সন মিস্টার ঋত্বিক দাসের কাছে। ঋত্বিকবাবু আমাদেরকে সঙ্গে শেয়ার করবেন ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতার কোন কোন বিশেষ জিনিসগুলো আমরা এই কোর্সের মধ্যে রাখব। নমস্কার, আমি ঋত্বিক দাস। বিগত 14 বছর ধরে আমি সাংবাদিকতা এবং গণজ্ঞাপনের সঙ্গে যুক্ত। টেলিভিশন সাংবাদিকতা এবং ডিজিটাল মাধ্যমের জন্য সাংবাদিকতা আমি দুই করেছি। গত বছর থেকে কলকাতার ইস্টোরি ইনফোকম এবং বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যৌথভাবে সাংবাদিকতার যে বিভিন্ন কোর্স করাচ্ছে, আমি তার সঙ্গে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত। আজ আমি কথা বলবো ডিজিটাল সাংবাদিকতা নিয়ে। দেখুন, সাংবাদিকতার মৌলিক বিষয় এক থাকলেও মাধ্যম বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরন খানিকটা বদলে যায়, তার ভাষা খানিকটা বদলে যায়। যেমন রেডিও সাংবাদিকতা একরকম, তার থেকে অনেকটাই আলাদা সংবাদপত্রের সাংবাদিকতার ভাষা। আবার তার থেকেও আলাদা অডিও ভিজুয়াল সাংবাদিকতা, অর্থাৎ টেলিভিশনের জন্য যে সাংবাদিকতা করা হয়। আবার টেলিভিশনের সাংবাদিকতা, তারপর খবরের কাগজের সাংবাদিকতা, তারপর রেডিও সাংবাদিকতা, এই সব কিছু মিলিয়ে একটা কনভার্জেন্স যখন হয়, সেই মিশ্রণে যেটা গড়ে ওঠে সেটা হালের আধুনিক আমলের যে ডিজিটাল সাংবাদিকতা, তার ভাষা কিন্তু এর থেকে আলাদা। এর প্রত্যেকের উপাদান রয়েছে, কিন্তু এই প্রতিটা মাধ্যমের থেকে আলাদা। তাই জন্য ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতার ভাষাটা রপ্ত করা খুবই জরুরি তাদের জন্য যারা এই মাধ্যমে সাংবাদিকতা করতে চান বা করছেন। আবার ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার জন্য বেশ কিছু টুলস বা টেকনোলজি আমরা ব্যবহার করি। এই ধরুন, যেমন সোশ্যাল মিডিয়া, বা ধরুন ভিডিও প্রোডাকশনের জন্য বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনস। তারও বেশ কিছু ডাইনে বায়ে রয়েছে, বেশ কিছু খুঁটিনাটি রয়েছে যেগুলো খেয়াল রাখা উচিত। আবার সোশ্যাল মিডিয়ারও বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন রকম ভেদ রয়েছে। যেমন ফেসবুক, তার একটা আলাদা ভাষা রয়েছে, তার ইউজারের একটা ধরন। ইনস্টাগ্রাম, তার ইউজারের ধরন আলাদা। তারপর ইউটিউব, তার ইউজারের ধরন আলাদা। তো আপনি যখন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা করছেন, তখন আপনার এই ইউজারদের কথাও মাথায় রাখতে হচ্ছে, কারণ ডিজিটাল মিডিয়াতে ক্ষমতা অনেকটাই থাকে এই ইউজারদের হাতে। এই ইউজারদের কথা ভেবেও আপনাকে সাংবাদিকতার ভাষাটা ঠিক করতে হয়। আপনি কি বলতে চাইছেন সেটা ঠিক করতে হয়। তাই সোশ্যাল মিডিয়ায় কোথায় কি লিখবেন, কেন লিখবেন, সেটা জানাটা খুব জরুরি হয়ে পড়ে। এই ধরুন, ইউটিউবে আমরা বলি হেডলাইন দেওয়ার কথা, একটা টাইটেল দেওয়ার কথা, একটা ডেসক্রিপশন দেওয়ার কথা, বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। এই হ্যাশট্যাগ কোনটা ব্যবহার করব, কেন ব্যবহার করব,
কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এইগুলো জানাটা খুব জরুরি। যেগুলো আর পাঁচটা যে সাংবাদিকতা রয়েছে, যেমন সংবাদপত্রের সাংবাদিকতা, সেখানে এই বিষয়টা নেই। অডিও ভিজুয়াল সাংবাদিকতা, সেখানে এটা নেই। এবং অডিও ভিজুয়াল সাংবাদিকতায় যেমন টিআরপি বলে একটা জিনিস হয়, যেটা প্রায় সপ্তাহে একবার করে আসে, কিন্তু ডিজিটাল সাংবাদিকতায় যে রিপোর্ট কার্ড বলতে পারেন, সেটা প্রতি মুহূর্তে দেখা যায়। প্রতি মুহূর্তে আপনার নিজের পারফরমেন্স ট্র্যাক করতে পারেন। ফলত ফিডব্যাক, মানুষের মতামতটা একবারে তৎক্ষণাৎ চলে আসে। তাই আপনাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে চাইছেন, কেন করতে চাইছেন। এই বিষয়গুলো জানাটা খুব জরুরি হয়ে পড়ে। এই কোর্সে আমরা আলোচনা করব সেই সব বিষয়। হেডলাইনটা কিভাবে বদলালে আপনার পারফরমেন্স অনেক ভালো হতে পারে, কোন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কোনটা করবেন না, আমরা সেইগুলো নিয়েও আলোচনা করব। থাম্বনেল কতটা জরুরি। থাম্বনেল মানে একটা সোশ্যাল মিডিয়া কোনো পোস্ট করলেন, তার যে ছবিটা ব্যবহার করলেন, কোনো ভিডিও করলেন, তার ছবিটা কি ব্যবহার করলেন, সেইটা কিরকম হওয়া উচিত, কেন হওয়া উচিত, সেই সব নিয়ে আলোচনা করব। তারপর ধরুন আমরা একটা কথা বলে থাকি যে একটা পোস্ট খুব ভাইরাল হলো। এই ভাইরাল হওয়ার মানে কি, একটা পোস্ট অনেক লাইক পেল, একটা পোস্টে খুব একটা কমেন্ট হলো না, একটা পোস্ট ট্রেন্ড করছে। এই বিভিন্ন যে পরিভাষাগুলো আছে, এগুলোর মানে কি, এটা একটার থেকে অন্যটা কতটা আলাদা, কেন আলাদা, কি সেই ফ্যাক্টর যা এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে দেয়, আমরা এই কোর্সে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তারপর ধরুন আমরা আহ, বলে থাকি যে ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করব। লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখা উচিত, কেন লাইভ স্ট্রিমিং করব, কখন লাইভ স্ট্রিমিং করব, সেইটা জানাটাও খুব দরকারি হয়ে পড়ে। আরও একটা জিনিস রয়েছে, আপনি যে প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন, সেই প্রতিষ্ঠান কোন ধরনের ইউজারের জন্য তৈরি, কোন ধরনের ইউজারের সঙ্গে কথা বলছে, এই উভয় জিনিসটা জানাটা খুব প্রয়োজন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভয়েস এবং আপনার ইউজার, আপনার দর্শক, আপনার শ্রোতা, তারা কি ভালোবাসেন, কেন ভালোবাসেন, এই দুটো বিষয় জানা খুব জরুরি। আমরা সেই সব বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব এই কোর্সের মধ্যে। তারপর ধরুন হালে একটা নতুন জিনিস খুব চলছে, সেটা হচ্ছে পডকাস্ট। এই পডকাস্ট কি, কেন, কিভাবে হয়, এই সব কিছু নিয়ে আলোচনা হবে এই কোর্সে। তাহলে আপনাদের সঙ্গে এই কোর্সে দেখা হচ্ছে, আমি থাকবো, আর আমাদের ভাবনার আদান প্রদান হবে। আপনার থেকে আমরা শিখব, আমরাও আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, এবং বিভিন্ন নতুন বিষয় আলোচনা হবে, ট্রেন্ডিং যে টপিক রয়েছে সেই সব কিছু নিয়ে আলোচনা হবে। আপনাদের থেকে আমরাও জানার চেষ্টা করব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন সমস্যার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করব এই কোর্সে। তাহলে দেখা হচ্ছে কোর্স শুরুর সময়। ধন্যবাদ ঋত্বিকবাবু, ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতার বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য, যেগুলো আমাদের এই কোর্সে আমরা শিখব, জানব, এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং আমাদের এমন কিছু টুলস সম্বন্ধে শিখে নেব যেগুলো আমাদের কাজে, সাংবাদিকতায় প্রয়োগ করা যাবে। আমি এবার চলে যাচ্ছি প্রফেসর সম্বিত পালের কাছে, যিনি আমাদের এই কোর্সের আরেকজন অন্যতম রিসোর্স পারসন। ওনার থেকে আমরা জেনে নেব ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতার ফ্যাক্ট চেকিং, নিউজ ভেরিফিকেশন, বা খবর কিভাবে আমরা যাচাই করে নিই, খবরের তথ্য কিভাবে যাচাই করে নিই, এবং ফেক নিউজ, যে কথাটা আমরা বিগত কয়েক বছরে অনেকবার সম্মুখীন হয়েছি এবং অনেকবার দেখেওছি। প্রফেসর সম্বিত পাল। নমস্কার, আমার নাম সম্বিত পাল। আমি পুনের এমআইটি এডিটি ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করি। আমি নিজে সাংবাদিক ছিলাম এবং এখনো লেখালেখি করি। এবং আমি গুগল নিউজ ইনিশিয়েটিভের ইন্ডিয়া ট্রেনিং নেটওয়ার্ক যেটি রয়েছে তার হয়ে বিভিন্ন সময় ফ্যাক্ট চেকিং এবং ফেক নিউজ ভেরিফিকেশনের উপরে ওয়ার্কশপ কন্ডাক্ট করি। আজকে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে ফেক ফেক নিউজ এবং সেইটার ভেরিফিকেশন কিভাবে আমরা করতে পারি, একজন সাংবাদিক হিসেবে আমাদের কি কি বিষয়ে নজর রাখতে হবে সেই বিষয়ে আমি বলতে চাই।
প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ফেক নিউজ কি। ফেক নিউজ এই শব্দটা নিয়ে অনেক রকমের বিতর্ক রয়েছে। যারা একাডেমিশিয়ান তারা ফেক নিউজ শব্দটি ব্যবহার করেন না। তারা মূলত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এই শব্দবন্ধগুলো ব্যবহার করে থাকেন। ফেক নিউজ বা ভুয়ো খবর, সেটা নিয়ে যে আপত্তির জায়গা সেটা হচ্ছে যে খবর তখনই হয় যখন কোনো তথ্য সেইটা ভেরিফাইড হয়। ভেরিফাইড তথ্য যেটা, যে যাচাই করে নেওয়া যে তথ্য, সেটাই সেটাকেই আমরা খবর বলে থাকি। কাজেই যদি আহ, যাচাই না করে কোনো তথ্য দেওয়া হয় কাউকে, তো সেটা খবর কখনো হতে পারে না। ফলে সেই অর্থে ভুয়ো খবর এই শব্দটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে। তো এখন আমাদের দেখতে হবে যে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বা ভুয়ো খবর, যেটা একটা বড় আম, বড় বা ব্রড একটা টার্ম যেটা ইউজ করি আমরা, যে ফেক নিউজ, সেটা সবাই বুঝতে পারে সেই কারণে। সেটা কি, এক্স্যাক্টলি কি? আমরা যে ভাবে ভাগ করি সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিসইনফরমেশন আর একটা হচ্ছে মিস ইনফরমেশন। ডিসইনফরমেশন কি? ডিসইনফরমেশন হচ্ছে যে কোনো ভুয়ো তথ্য যিনি সেটাকে শেয়ার করছেন, ফরওয়ার্ড করছেন, অন্যান্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, তিনি জানেন যে সেটি ভুয়ো, তবুও তিনি সেটা অন্যদের সঙ্গে শেয়ার করছেন। আর মিস ইনফরমেশন কি? মিস ইনফরমেশন হলো যে আপনি জানেন না যে এটা ভুয়ো, আপনার মনে হচ্ছে যে এটা ঠিক, কিন্তু আসলে এটি অসত্য একটি খবর বা একটি একটি তথ্য যেটা যাচাই করা হয়নি, সেটা আপনি শেয়ার করে দিচ্ছেন। তো ডিসইনফরমেশন বা যেটা ইন্টেনশনালি শেয়ার করা হচ্ছে, যে ইচ্ছাকৃতভাবে যেটা শেয়ার করা হচ্ছে, তার পিছনে কি কারণ থাকতে পারে, যে কেন ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে দেওয়ার অনেকগুলো কারণ হতে পারে। একটি হচ্ছে ব্যবসায়িক কারণ, যে আপনি কোনো ভুয়ো খবর যত বেশি ছড়াবেন, তত আপনার আপনি তত আপনি হয়তো আহ, টাকা বানাতে পারবেন। যে আপনি সেটা যতবার শেয়ার হবে, যতবার ক্লিক হবে, তত টাকা হয়তো আপনার কাছে আসবে। সে কারণে আপনি ভুয়ো খবর ছড়াতে পারেন। আরেকটা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যে আপনি চান যে আপনার কোনো একটা আদর্শগত অবস্থান রয়েছে, সেখান থেকে আপনি ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে আক্রমণ করে একটা অসত্য তথ্য সেটা আপনি ছড়িয়ে দিচ্ছেন, সেটা হতে পারে। ব্যবসায়িক কারণে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ করতে পারে, সেটা রাজনৈতিক কারণেও হতে পারে, সেটা আদর্শগত কারণেও হতে পারে। তো এই সব কয়েকটি কারণে কিন্তু ভুয়ো তথ্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় আমাদের। আহ, এখন যে সোশ্যাল মিডিয়া মাধ্যম রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া মাধ্যমেই আমরা বেশি এই ভুয়ো তথ্য পেয়ে থাকি। আরেকটা হচ্ছে মিস ইনফরমেশন, যে আপনার কাছে একটা কোনো তথ্য আসলো, আপনার মনে হলো যে হ্যাঁ এইটা একদম ঠিক কথা বলছে, বা এটা এটা সত্যি এরকম হতে পারে, এবং আপনি সেটা শেয়ার করে দিলেন অন্যদের সঙ্গে। আপনি এটা বুঝতেও পারলেন না যে এটা একটা ভুল তথ্য, আপনি অন্যদের সঙ্গে শেয়ার করে দিচ্ছেন। আপনার মনে হলো যে এটা খুব কাজে আসতে পারে। কিরকম, একটা যদি ছোট উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে যে আহ, যখন নোট বাতিল হয়েছিল, তখন বলা হচ্ছিল যে আহ, আম, যারা হয়তো কোনো বিশেষ কোনো ব্যাংকে টাকা রেখেছেন, তারা তারা আর সেখান থেকে টাকা তুলতে পারবেন না। তো আপনি এমন একটি এই এই তথ্যটি আপনি পেলেন, আপনার মনে হলো যে হ্যাঁ এই বিশেষ ব্যাংক থেকে যারা টাকা তুলতে পারবে না, তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে ভাই, তোমার যদি টাকা ওই ব্যাংকে গচ্ছিত থাকে, তাহলে কিন্তু তোমায় সতর্ক হতে হবে, এবং তুমি সেই টাকাটা কিন্তু আর তুলতে পারবে না। তো এইটা জানিয়ে দেওয়া আপনার কর্তব্য বলে মনে হলো, আর আপনি সেটা ছড়িয়ে দিলেন। কিন্তু দেখা গেল যে সেটা একটা ভুল তথ্য। তো আপনি ইচ্ছাকৃতভাবে সেটি করলেন না, কিন্তু আপনি আহ, কর্তব্যের খাতিরে, কোট আনকোট কর্তব্যের খাতিরে এই কাজটি করে বসলেন। তো এইটা হচ্ছে মিস ইনফরমেশন। তো ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন দুটোই কিন্তু সমানভাবে আমাদের আহ, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের কাছে আহ, পৌঁছে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। বিশেষত যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা জানেন যে অনেক এরকম তথ্য আসে। এবং সোশ্যাল মিডিয়া, শুধু হোয়াটসঅ্যাপ নয়, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার হয়তো করেন, সেইখানে অনেক সময় ভুল তথ্য এসে থাকে। এবং সেটা আমরা অনেক সময় বিশ্বাস করে নিই, এবং বিশ্বাস করে অন্যদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এটাই সাধারণ মানুষ করে থাকেন। কারণ কেন করে থাকেন, তার একটা বড় কারণ হচ্ছে যে
আহ, যখনই কোনো একটি তথ্য কারো কাছে এসে পৌঁছচ্ছে, তখন একটা জিনিস যেটা খেয়াল করা খুব জরুরি, সেটা হচ্ছে যে আহ, আপনার ইমোশনাল রিয়াকশনটা কি হচ্ছে। কারণ ভুয়ো খবর বেঁচেই আছে যে আপনাকে ইমোশনালি চার্জ করার মাধ্যমে সেই খবরটি যাতে দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই কিন্তু ভুয়ো খবরগুলো ছড়ানো হয়ে থাকে, বা সেটা ছড়াতে সাহায্য করে আপনার ইমোশন। আপনি হয়তো কোনো একটি খবর দেখলেন বা কোনো একটি তথ্য পেলেন, আপনার মনে হলো যে বাহ, এটা দারুণ ব্যাপার, আপনি খুব আনন্দিত হলেন, এবং আনন্দিত হয়ে আপনি সেই খবরটা অন্যদের সঙ্গে শেয়ার করে নিলেন। যেমন মনে করুন যে ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সবকটি জাতীয় সঙ্গীতের মধ্যে সর্বোচ্চ স্থান লাভ করেছে, এই এমন একটি খবর আপনি পেলেন, এবং আপনি প্রচন্ড খুশি হলেন, আনন্দিত হলেন সেই খবরটি দেখে, এবং সেটি আপনি শেয়ার করে দিলেন। আপনি একবার যাচাইও করলেন না যে সত্যি সত্যি দেশের এই বিশ্বের বিভিন্ন জাতীয় সঙ্গীতের মধ্যে সত্যি সত্যি এই জাতীয় সঙ্গীতটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত, সেটা সর্বোচ্চ স্থান লাভ করেছে কিনা, কে যদি করে থাকে তাহলে সেই স্বীকৃতি কে দিল। এত কিছু আপনি দেখলেন না, আপনি এই খবরটি পেয়ে সঙ্গে সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দিলেন। তো আহ, এই যে ইমোশনাল রিয়াকশন, বা অন্য সময় অনেক সময় হতে পারে যে আপনার মনে খুব রাগ হতে পারে, খুব ঘৃণাবোধ জন্মাতে পারে, এবং তার থেকেও আপনি অনেক সময় কোনো একটি তথ্য আপনার কাছে এলে আপনি সেটা শেয়ার করে দিলেন। সেইটা বেশিরভাগ সময় সেরকমই হয়ে থাকে, এবং আপনার বিশ্বাসের সঙ্গে মিলে গেল কোনো একটি তথ্য বা কোনো একটি খবর, আপনি সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলেন অন্যদের সঙ্গে, এমনটাও হয়ে থাকে। আহ এছাড়াও অনেকে আছেন যারা মজা করার জন্য, নিছক মজা করার জন্য কিন্তু এই ভুয়ো খবর অন্যদের সঙ্গে শেয়ার করে থাকেন। আম, একটি উদাহরণ আমি আপনাদের দিতে পারি। করোনার সময় থেকে আহ, একটি একটি আহ, খবর বা একটি একটি তথ্য খুব প্রচারিত হয়েছিল যে মদ বা অ্যালকোহলের মাধ্যমে করোনা ভাইরাসকে মেরে ফেলা যায়, এবং উম, সেটা নিয়ে অনেকেই মশকরা করতেন, অনেকেই বিশ্বাস করেননি হয়তো, কিন্তু সেটা শেয়ার করেছেন অন্যদের সাথে। আপাতভাবে মনে হয়েছে সেটা কোনো ক্ষতিকারক কোনো তথ্য নয়, এটা মজা করার জন্য এই তথ্যটি শেয়ার করা হচ্ছে। কিন্তু আহ, আমাদের দেশে এবং বিদেশে বহু মানুষ ওই সময়তে আহ, উম, বিষ মদ খেয়ে মারা গেছেন, এবং শয়ে শয়ে মানুষ মারা গেছেন, এবং তারা ওটা বিশ্বাস করেছিলেন যে আহ, যদি মদ খাওয়া যায় তাহলে করোনা ভাইরাস তাদেরকে আক্রান্ত করতে পারবে না। তো এই ধরনের নিছক মজা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু সেটা মানুষের প্রাণও কেড়ে নিতে পারে। এবং যবে থেকে আমরা 2018-র সময় থেকে এই ফেক নিউজ ভেরিফিকেশন বা এই ফেক নিউজ নিয়ে এত আলোচনা করছি, সেই সময় কিন্তু, এবং এখনো মাঝে মাঝে এটা ঘুরে ফিরে আসে, যে একটি তথ্য খুব প্রচারিত হয় যে আপনার এলাকাতে আহ, ছেলে ধরা বেরিয়েছে, যে ছেলে ধরা বেরিয়েছে, এবং যদি সন্দেহভাজন কাউকে দেখেন তখনই তাদেরকে অ্যাটাক করুন। এইরকম একটা 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 মেসেজ চারিদিকে ছড়িয়ে পড়েছিল 2018-র সময়, এবং সারা দেশে, এটা কোনো একটি বিশেষ জায়গায় নয়, সারা দেশে বহু মানুষ সেই সময় গণরোষে, গণপিটুনিতে মারা গিয়েছিলেন, শুধু এই ভুয়ো একটি মেসেজের ওপর ভিত্তি করে মানুষ কিন্তু প্রচন্ড উত্তেজিত হয়ে বিভিন্ন লোকজনকে, যদি অপরিচিত কাউকে এলাকায় ঘুরতে দেখতেন তাহলে তাকে আহ, গণপিটুনি দিয়ে মেরে ফেলেছেন, এরকম ঘটনাও ঘটেছে। কাজেই ভুয়ো তথ্যর একটা তো হচ্ছে যে আপনি যে তথ্যটা পাচ্ছেন সেটা সঠিক নয়, কাজেই আপনার যে ধারণা, আপনার যে আহ, বিবেচনার জায়গা, সেইখানে আপনি ধাক্কা খেতে পারেন, কারণ আপনি যে তথ্যটা নিয়ে আপনার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ভুল হতে পারে। আহ, কিন্তু এই ভুয়ো খবরের মাধ্যমে কিন্তু আহ, মানুষের প্রাণও যেতে পারে, সেটা আমরা বারবার দেখেছি। তো আরেকটা জিনিস যেটা সাংবাদিকতার ছাত্র হিসেবে এবং সাংবাদিক হিসেবে যেটা বিশেষভাবে মনে রাখা দরকার, যে অনেক সময় কিন্তু মূলধারা সংবাদ মাধ্যমে বা সংবাদ মাধ্যমের আহ, উম, আহ, মধ্যে দিয়ে কিন্তু এই ভুয়ো খবর আরো বেশি করে ছড়িয়ে পড়ে অনেক সময়, এবং সেটা আরো মারাত্মক হয়ে যায়, কারণ মানুষ কোনো কোনো সংবাদ মাধ্যমকে বিশ্বাস করেন যে তারা সঠিক খবর দেবে, এবং তারা যদি কখনো কখনো ভুল খবর দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক তার পরিণতি হতে পারে সামাজিকভাবে, সেটা তার একটা বিপজ্জনক জায়গা তৈরি হতে পারে।
তো সেই দিকে নজর রাখা আমাদের বিশেষভাবে দরকার, যে সাংবাদিক হিসেবে আমরা যেন ভুয়ো খবর বা ভুল খবর, ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে না দিই। এমনিতেই এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার রমরমা রয়েছে, সামাজিক মাধ্যমে যে কেউ যে কোনো বিষয়ে তাদের মতামত জানাতে পারেন, যে কোনো বিষয়ে তাদের কাছে যে তথ্য আছে সেটা শেয়ার করতে পারেন, এবং তাতে করে মানুষের মনে হয় অনেক সময় যে মূলধারার সংবাদ মাধ্যম তারা এই খবরটা দিচ্ছে না, কিন্তু একজন অন্য কেউ সামাজিক মাধ্যমে সেই খবরটা দ্রুত দিয়ে দিলেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাংবাদিকরা যেভাবে যে পদ্ধতিতে একটি খবর যাচাই করেন, সেটা কিন্তু সাধারণ একজন মানুষের পক্ষে সবসময় সম্ভব নয়, বা তারা হয়তো জানেনই না যে একটি তথ্য যখন আমার কাছে আসছে তখন সেটাকে কিভাবে যাচাই করতে হবে, এবং যাচাই করার পরে কিভাবে সেটাকে খবর করতে হবে, বা সেটাকে জনসমক্ষে আনতে হবে, পাঠকদের জানাতে হবে। সেই পদ্ধতিটা কিন্তু খুব রিগরাস একটা পদ্ধতি, এবং সেই পদ্ধতিটা যখনই দুর্বল হয়ে পড়ে তখন মূলধারা সংবাদ মাধ্যমেও অভিযুক্ত হয় যে তারাও ভুল খবর ছড়িয়ে দিচ্ছে। এবং আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, কোনো বিশেষ চ্যানেলের নাম না করলেও আমরা এটা দেখেছি, যখন নোটবন্দি হয়েছিল, নোট বাতিলের সময়, তখন বিভিন্ন চ্যানেল খবর করেছিল যে এবারে 2000 নোটের ওপরে একটা চিপ লাগানো থাকবে, সেই চিপের মাধ্যমে ট্র্যাক করা হবে সেই 2000 টাকার নোট কার কার কাছে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মূলধারা সংবাদ মাধ্যমেই সেটি দেখানো হয়েছিল, কিন্তু পরে জানা গিয়েছিল যে সেটি সঠিক নয়। তো সাংবাদিক হিসেবে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবার কিভাবে আমরা দায়িত্বশীল হতে পারি? একটা যেটা আমি প্রথমেই বলার চেষ্টা করছিলাম, যে ভুয়ো খবর বেশি ছড়ায় কারণ আমরা আহ, কোনো খবর এলে যে ইমোশনালি চার্জড হয়ে যায়, যে আমরা আবেগের বশে সেই খবরটাকে শেয়ার করে দিই, বা সেই তথ্যটাকে শেয়ার করি, বা সেই মেসেজটাকে শেয়ার করি। সেই আবেগকে কন্ট্রোল করা, সেই আবেগকে নিয়ন্ত্রণ করা কিন্তু একজন সাংবাদিকেরও কাজ। কারণ সাংবাদিকরা সবসময় যেটা চেষ্টা করেন যে সবার প্রথমে কিভাবে কোনো একটি খবরকে ব্রেক করবেন, তারা কিভাবে তাদের পাঠকের কাছে অন্য সংবাদ মাধ্যমের আগে কিভাবে একটি খবর পৌঁছে দেবেন পাঠকদের কাছে, সেই চেষ্টায় তারা সবসময় রত থাকেন। কাজেই কোনো একটি খবর আসলেই তারা খুব উত্তেজিত হয়ে পড়েন যে বাহ, এইটা তো দারুণ খবর, এবং আমার পাঠকের জন্য এটা খুব দরকারি একটি খবর, তো কাজেই আমি এই খবরটা সঙ্গে সঙ্গে করে দিই। একটা একটা ছোট উদাহরণ দিতে পারি আপনাদের। সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে ছুটি ঘোষণা করা নিয়ে অনেক দোলাচল দেখা যায়, যে সত্যি সত্যি সরকার কোনো একটি বিশেষ দিনে ছুটি ঘোষণা করেছেন কি করেননি। হঠাৎ হয়তো আপনি একটি সাংবাদিক হিসাবে একটি মেসেজ পেলেন, তাতে দেখলেন যে সরকারি কোনো লেটার হেডে ঘোষণা করা হলো যে আগামীকাল ছুটি থাকবে। আপনি সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করে নিলেন, কারণ আপনি দেখলেন যে ছুটি নিয়ে অনেকেই আলোচনা করছে যে আগামীকাল কোনো একটি কারণে ছুটি থাকবে কি থাকবে না। এবং আপনি যখন দেখলেন যে সরকারি লেটার হেড এই খবরটি এসছে, এই মেসেজটি পেয়েছেন আপনি, তখন আপনি সঙ্গে সঙ্গে সেটাকে খবর করে দিলেন, আপনার পাঠকের কাছে পৌঁছে দিলেন। কিন্তু আপনি যাচাই করলেন না যে সত্যি সত্যি সরকার এই ঘোষণা করেছে কিনা। কারণ অনেক সময় হয় আহ, যে আহ, এই ভুয়ো তথ্য এরকম ভাবে কোন সরকারি লেটার হেডে বা কারো নাম করে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়। কাজেই সাংবাদিক হিসেবে 1 নম্বর হচ্ছে সেই আবেগটাকে সংবরণ করতে হবে, যে আপনার কাছে যে খবরটি আসছে সেই খবরটি সত্যি কিনা সেটা যাচাই করে নিতে হবে, এবং আবেগের বশে সেই তথ্যটাকে খবর বানিয়ে, সেই তথ্যটার উপর ভিত্তি করে খবর বানিয়ে সেটা পাঠকের কাছে যাতে না আপনি দেন, সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কাজেই কিভাবে আপনি ভেরিফাই করবেন, এর বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড ট্রিক্স রয়েছে। যদি আপনি কোনো তথ্য পাচ্ছেন কারো কাছ থেকে, আহ, কোনো মেসেজে কোনো তথ্য পেলেন, আপনি চেষ্টা করবেন যে সেই তথ্যটা যাচাই করে নেওয়া সেই মানুষটির কাছ থেকে, বা সেই অর্গানাইজেশনের কাছ থেকে, সেই সংস্থার কাছ থেকে, যে সত্যি সত্যি তারা এরকম কোনো ঘোষণা করেছেন কিনা, তারা এরকম কোনো ঘটনা সত্যি সত্যি তাদের সঙ্গে হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। যে উদাহরণটা আমি দিচ্ছিলাম, যে কোনো সরকারি দপ্তর থেকে যদি আহ, কোনো সার্কুলার আপনি পেয়ে থাকেন, যে এই দপ্তর থেকে কোনো সার্কুলার জারি করা হয়েছে, এবং সেটা আপনি মনে করছেন যে আপনার পাঠকের জন্য খুব দরকারি, কিন্তু আপনি
আহ, আপনাকে যেটা করতে হবে, যেটা করা উচিত, সেটা হচ্ছে সেই দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন, যিনি মন্ত্রী রয়েছেন, তাদের সাথে একবার যোগাযোগ করে নিয়ে এটা যাচাই করে নেওয়া যে সত্যি সত্যি তারা এই সার্কুলার জারি করেছেন কি করেননি। তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে অফ ভেরিফিকেশন, যে আপনি আহ, যে কোনো সাংবাদিক, যখন সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না, বা যখন মোবাইল ফোনের এত রমরমা ছিল না, স্মার্টফোনের এত রমরমা ছিল না, সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না, তখন কিন্তু যে কোনো সাংবাদিক এই কাজটি করতেন, যে তিনি সরাসরি যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে নিতেন। যদি আপনি কোনো একটা ঘটনার খবর পাচ্ছেন যে কোনো একটি জায়গায় একটি হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে, খুব সেন্সিটিভ একটি বিষয়, তো সেইটা আপনি কিভাবে যাচাই করবেন? যে সেখানকার লোকাল পুলিশ স্টেশনে আপনি ফোন করে জানতে পারেন, লোকাল পুলিশ আধিকারিক যিনি রয়েছেন, অফিসার যিনি রয়েছেন, যে সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। সেখানকার স্থানীয় কোনো বাসিন্দার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন যে সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা কিরকম অবস্থায় রয়েছে, এলাকায় কোনো উত্তেজনা সত্যিই আছে কিনা। তো এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, যে আপনি স্টেক হোল্ডারদের সাথে সরাসরি কথা বলে নিচ্ছেন। যদি আপনি পারেন যে সেই সেই ঘটনাস্থলে আপনি পৌঁছে যেতে পারেন এবং নিজে গিয়ে খবর সংগ্রহ করে আনতে পারেন এবং সেই খবর করতে পারেন। কাজেই অন্যের উপর ভিত্তি করে, অন্যের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই শুধু আপনি যে খবর করবেন, সেটা সবসময় করা উচিত নয়। এবং এটাই ক্লাসিক্যাল স্কুল অফ জার্নালিজমের অন্যতম শিক্ষা, যে আপনি সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখুন, জানুন, বুঝুন এবং খবর সংগ্রহ করুন, লোকজনের সঙ্গে কথা বলুন, ফার্স্ট পার্সন যারা অ্যাকচুয়ালি সেই জায়গায় রয়েছেন তাদের সাথে কথা বলুন, এবং তবেই গিয়ে আপনি কোনো একটি খবর করুন। এবার এইটা সবসময় সম্ভব নাও হতে পারে, এবং তার জন্যই কিছু অনলাইন ট্রিক্স অ্যান্ড টিপস রয়েছে, যেটা আপনাকে সাংবাদিক হিসেবে ব্যবহার করতে হবে। আপনি মনে করুন একটি ভিডিও পেলেন, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি বিষয়ে একটি বিশেষ ঘোষণা করেছেন। এবারে আপনি সঙ্গে সঙ্গে হয়তো নরেন্দ্র মোদীর কাছে পৌঁছতে পারছেন না, কিন্তু সেক্ষেত্রে আপনি সেই সেই ভিডিওটা আহ, সত্যি কি নকল সেটা আপনি যাচাই করতে পারেন। গুগলে রিভার্স ইমেজ সার্চ বলে একটি অপশন রয়েছে, বা এখন আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে গুগল লেন্স রয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু আহ, যাচাই করে নিতে পারেন যে সেই ভিডিওটা আদৌ সত্যি কিনা, আর কোথায় এটা বেরিয়েছে। এবং সেটা যদি কেউ যাচাই করে থাকে, অনেক ফ্যাক্ট চেকিং সাইট রয়েছে যারা ক্রমাগত বা অনবরত চেক করে যাচ্ছে, যাচাই করে যাচ্ছে খবর, এবং যদি কোনো ভুয়ো খবর আসে সেটাকে ফ্ল্যাগ করছে, তারা সেটাকে রিপোর্ট করছে। কাজে তারা যদি এরকম কোনো খবর করে থাকে, আপনি সেটাও পেয়ে যেতে পারেন, আপনি যদি গুগলে সার্চ করেন বা গুগল লেন্স ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সেইটা পেয়ে যেতে পারেন। আহ, তো এইটা হচ্ছে অনলাইন ওয়ে অফ ভেরিফিকেশন। আপনি যদি এখন ডোনাল্ড ট্রাম্পের একটা কোনো ভিডিও পান, তাহলে আপনার পক্ষে এক্ষুনি একজন কলকাতার সাংবাদিক হিসেবে বা বাংলার সাংবাদিক হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে যাওয়া ইমিডিয়েটলি সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনাকে এই এই ধরনের কিছু কিছু অনলাইন টুলস রয়েছে, যেগুলোকে আপনাকে ইউজ করতে হবে, এবং যেটা দিয়ে আপনাকে যাচাই করতে হবে যে সত্যি সত্যি আহ বারাক ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কিছু বলেছেন কিনা, বা এইটা যে ভিডিওটা আপনার কাছে এসেছে সেটা সত্যি কিনা, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় হয় যে কোনো পাঠক বা আপনার কেউ পরিচিত বা কখনো কখনো অপরিচিত কেউ আপনাকে একটি ভিডিও পাঠালেন বা একটি ছবি পাঠালেন এবং বললেন যে এটি কিন্তু একটি বড় খবর আমার এলাকায় হয়েছে এবং আপনি এটার উপরে খবর করতে পারেন। সেক্ষেত্রেও এক তো হচ্ছে আপনি অবশ্যই যিনি আপনাকে পাঠাচ্ছেন তার সঙ্গে কথা বলে নেওয়া খুব জরুরি, যে সত্যি সত্যি তিনি তিনি নিজেই এই ছবিটা তুলেছেন কিনা বা এই ভিডিওটা তুলেছেন কিনা। এরপরেও আপনি যেটা গুগল লেন্সের কথা বললাম, এছাড়াও অনেক টুলস রয়েছে, যেমন ইনভিড বলে একটি অনলাইন টুল বক্স রয়েছে, যেটা ব্যবহার করে কিন্তু আপনি অনলাইনে যাচাই করে নিতে পারেন যে এটা কোনো ম্যানিপুলেটেড ভিডিও কিনা, ম্যানিপুলেটেড ছবি কিনা, এই ছবিটি আর অন্য কোথাও ব্যবহার করা হয়েছে কিনা, এর আগে এই ছবিটি অন্য কোনো কনটেক্সট ব্যবহার করা হয়েছে কিনা, এগুলো আপনি যাচাই করে নিতে পারেন। তো সেইগুলো একটু টেকনিক্যাল বিষয়, সেগুলো আপনাকে জানতে হবে, কিন্তু যেটা আপনাকে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যাচাই না করে কোনো তথ্যকে আপনি কিন্তু খবর করবেন না। একজন সাংবাদিক হিসেবে আপনার সেটা দায়িত্ব। একজন সাধারণ মানুষ তিনি এতটা দায়িত্বশীল নাও হতে পারেন, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনাকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।
আর যে থ্রেটটা আরো বেশি করে বাড়ছে ভুয়ো খবর নিয়ে, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে কিন্তু অনেক ছবি জেনারেট করা হচ্ছে, অনেক ভিডিও জেনারেট করা হচ্ছে। আপনি যদি ইউক্রেন রাশিয়া ওয়ারের যদি যুদ্ধের খবর রাখেন, সেইখানে প্রচুর এরকম ভিডিও, প্রচুর এরকম ইমেজ বা ছবি ভাইরাল হয়েছে, যেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। আহ, এখন যদি আপনি ইসরায়েল গাজা নিয়ে যদি যুদ্ধের খবর দেখেন, সেখানেও এই ধরনের আহ, প্রচুর এআই জেনারেটেড ছবি বা ভিডিও ব্যবহার করা হচ্ছে, এবং সেটা ভাইরাল হচ্ছে। এবং সেটা অফকোর্স ডিসইনফরমেশন, যেটা একদম প্রথমেই আমি বললাম, সেটার জন্যই যে কেউ কোনো একটি পক্ষকে হেয় করার জন্য, কোনো একটি পক্ষকে আক্রমণ করার জন্য কিন্তু এই কাজটি করছেন। এআই জেনারেটেড ছবি ডিটেক্ট করা বা এআই জেনারেটেড ভিডিও ডিটেক্ট করা অনেক সময় সহজ হতে পারে, কিন্তু অনেক সময় সহজ নাও হতে পারে। কাজেই সেইটার সম্বন্ধে কিন্তু আপনাদের অনেকের আহ, আরো বেশি করে সতর্ক হতে হবে। কারণ বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সূত্র থেকে আজকাল আমাদের কাছে খবর আসে, তথ্য আসে, এবং আমরা অনেক সময় ওভারওয়েলমড হয়ে পড়ি যে কোনটাকে ছেড়ে কোনটাকে বিশ্বাস করব। সাধারণ মানুষের এটি একটি বড় সমস্যা, কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে সেইটাকে যাচাই করে নেওয়া, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে নেওয়া, এবং যতক্ষণ না সেটা সত্যি বলে প্রমাণ, আপনি তার কোনো প্রমাণ পাচ্ছেন একজন সাংবাদিক হিসেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটি খবর করা উচিত নয়। কাজেই এই কয়েকটি বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে যে আপনার যে কোনো তথ্য পেলেই আবেগে বিহ্বল হয়ে পড়বেন না। আপনি সেটাকে অবজেক্টিভলি দেখবেন, ভাববেন যে সত্যি এই ছবিটা বা এই ভিডিওটা বা এই তথ্যটা কোথা থেকে আসলো, কে এটা পাঠালো, কে এই ছবি তুলেছিল। এবং আপনার কাছে যদি সেই রিসোর্স থাকে, আপনি স্টেক হোল্ডারদের সাথে কথা বলুন। যদি আপনি সেই স্পটে পৌঁছতে পারেন, সেটা চেষ্টা করুন। এবং এছাড়াও কিছু অনলাইন টুল, যেগুলো দু একটার কথা আমি আপনাদের বললাম, সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং সেইটা যাচাই করে নিয়ে সেটা সত্যি এমন প্রমাণ 100% ভাবে নিশ্চিত হওয়ার পরে, এমন প্রমাণ পাওয়ার পরেই কিন্তু সেই খবরটি আপনি আপনার পাঠকের জন্য প্রস্তুত করুন। কাজেই আরো সতর্ক হয়ে আমাদের এই কাজটি করতে হবে। এবং যেটা সবচেয়ে বেশি বলার বিষয়, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ ধীরে ধীরে সংবাদ মাধ্যমের ওপরে, মূলধারা সংবাদ মাধ্যমের ওপরে বিশেষ করে তাদের আস্থা হারাচ্ছেন। তারা মনে করেন যে এই মূলধারা সংবাদ মাধ্যম, তারা সঠিক খবর সবসময় পরিবেশন করেন না। অনেকে আছেন যাদের পছন্দের খবরের চ্যানেল আছে, খবরের নিউজ পোর্টাল রয়েছে বা নিউজ পেপার রয়েছে, যারা সেই চ্যানেলের বা সেই নিউজ পেপারের খবর বিশ্বাস করেন, এবং অন্য কোনো খবরের কাগজে বা অন্য কোনো নিউজ চ্যানেলে তাদের বিশ্বাস নেই। তো এই অবিশ্বাসের জায়গা থেকে মানুষের বিশ্বাসকে ফিরিয়ে আনা সংবাদ মাধ্যমের উপরে, সেটা কিন্তু আমাদের দায়িত্ব, আমাদেরকেই সেটা পালন করতে হবে। এবং সেটা খুব সচেতনভাবে, খুব সতর্কভাবে আমাদেরকে পালন করতে হবে। এবং ভুয়ো খবর থেকে আমাদের সংবাদ মাধ্যমকে কিন্তু রক্ষা করা আমাদেরই কর্তব্য, এবং আমাদেরই সেই কাজটা করতে হবে। মানুষের বিশ্বাস তবেই ফিরে আসবে। আম, কারণ কোনো সংবাদ মাধ্যম, যেটা আমি প্রথমেই বললাম, যে যদি ভুয়ো হয় তাহলে সেটা খবর হতে পারে না, যদি ফেক হয় তবে সেটা নিউজ হতে পারে না। নিউজ ইজ অলওয়েজ ভেরিফাইড ইনফরমেশন, যাচাই করা তথ্যই হয় খবর। কাজেই সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আরো সচেতন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর পাল। নিউজ ভেরিফিকেশন, ফেক নিউজ, ফ্যাক্ট চেকিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এবার কয়েকটি কথা বলবো আমাদের এই ডিজিটাল জার্নালিজমের কোর্সের এবছরের নতুন সংযোজন, ডেটা জার্নালিজমের উপর। ডেটা জার্নালিজম এবছরের কোর্সের একটি অন্যতম পার্ট থাকবে। ডেটা জার্নালিজম কি, কিভাবে করে, ডেটা জার্নালিজমের পদ্ধতি, এইগুলো সম্বন্ধে আমরা এই কোর্সে জানব, শিখব। এই ডেটা জার্নালিজমের যে মডিউলগুলো পড়ানো হবে, শেখানো হবে, সেগুলো অত্যন্ত হ্যান্ডস অন মডিউল। এখানে অনেক কিছু টুলস নিয়ে আমরা
শেখাবো, যে টুলসগুলোর ব্যবহার করে আমরা ডেটা জার্নালিজম এর বিভিন্ন ধরনের খবর তৈরি করতে পারি। তথ্য তো আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করি এবং সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য ভিত্তিক সাংবাদিকতাটাই মূল। এবার এই তথ্য তো বিভিন্ন ফর্মে আমাদের কাছে আসে, কিছু ইনফরমেশন আসতে পারে টেক্সট ফর্মে, আবার কিছু অনেক ধরনের ডেটা স্ট্যাটিস্টিক্স ফর্মে আসতে পারে, যেটা সরকারের বিভিন্ন দফতর অনেক সময় তারা রিলিজ করে। এছাড়াও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রিলিজ করে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলিজ করে। এই সমস্ত ডেটাগুলোকে নিয়ে সেই ডেটাগুলোকে ক্রস চেক করে সেই ডেটাগুলোর মধ্যে থেকে কোনো একটা খবরের, যেটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল, খবরের অ্যাঙ্গেল খুঁজে বার করা, সেইটা কিভাবে করা হয়। ডেটা যে স্ট্যাটিস্টিক্যাল ফর্মে আমরা যেভাবে পাই সেই ডেটা কিভাবে ক্লিন আপ করা হয়, স্পেসিফিক্যালি এই ডেটা ক্লিনিংয়ের কাজটা করা হয় এক্সেল শিট বা গুগল শিট। এই এক্সেল শিট গুগল শিটের ব্যবহার যেটা আমরা করে থাকি ডেটা জার্নালিজমের মধ্যে, সেটা আমরা শিখব। আমরা বিভিন্ন ডেটা ভিজুয়ালাইজেশন টুলস সম্বন্ধেও শিখব, যে ভিজুয়ালাইজেশন টুলসগুলো ব্যবহার করে আমরা খুব সুন্দর ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে পারি এমন কিছু গ্রাফিক্যাল এলিমেন্টে, সেটা স্ট্যাটিক গ্রাফিক হতে পারে, মোশন গ্রাফিক হতে পারে, সেটা কিভাবে তৈরি করা হয় টুলস ইউজ করে। স্পেসিফিক্যালি আমরা একটি টুল সম্বন্ধে জানবো, শিখব, যেটা ব্যবহার করে আমরা ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতায় ডেটা জার্নালিজমকে তুলে ধরতে পারি। এই কোর্সটি আমাদের খুব শীঘ্রই শুরু হচ্ছে। আমি আশা রাখছি আপনাদের প্রত্যেকে যারা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, আগামী দিনে সাংবাদিকতা পেশায় অগ্রগতি করতে চান, এবং যারা সাংবাদিকতা পেশায় আগামী দিনে চাকরি করতে চান, কাজ করতে চান, যারা এই মুহূর্তে ছাত্রছাত্রীরা আছেন, তারা প্রত্যেকে উপকৃত হবেন এই কোর্সটি করে। শীঘ্রই দেখা হচ্ছে এই কোর্সটিতে, যেটা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির রেসিডেন্সিয়াল কলেজ বেলুর মঠ এবং ই স্টোরি ইনফোকমের যৌথ উদ্যোগে আমরা নিয়ে আসছি। নমস্কার।